সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইন অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অলোকেশ মণ্ডল, প্রভাষক অর্থনীতি, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো আর সুস্থ থাকো এই কামনা নিয়ে আজ শুরু করতে যাচ্ছি অর্থনীতি ক্লাস। আজ আমরা অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের বাজার নিয়ে আলোচনা করব। এটি আমাদের বাজারের তৃতীয় ক্লাস। ইতিপূর্বে আমরা বাজার কাকে বলে, বাজারের শ্রেণীবিভাগ, যেমন সময়ের ভিত্তিতে বাজার আমরা পড়লাম 4 প্রকার, আয়তনের ভিত্তিতে বাজার পড়লাম 3 প্রকার, তারপরে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার পড়লাম 2 প্রকার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে সেটাও আগেই আলোচনা করা হয়েছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য আমরা পড়েছি আগেই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালে ফার্মের ভারসাম্য সেটাও পড়া হয়েছে। আজ আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা শ্রেণী বিভাগের মধ্যে পড়ে, সেটা হলো মনোপলি বা একচেটিয়া বাজার বা কারবার। একচেটিয়া বাজার বা কারবার, এই একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। ভারসাম্য শব্দের অর্থ তো আমরা আগেই জেনেছি। ভারসাম্য শব্দের অর্থ স্থিতি অবস্থা। অর্থনীতিতে যখন 2 বা ততোধিক বিরোধী শক্তি পরস্পর মিলিত হয় এবং কোনো শক্তিরই একটা নির্দিষ্ট অবস্থান থেকে বিচ্যুত হওয়া বা সরে যাওয়ার প্রবণতা থাকে না, সেই অবস্থাকে আমরা বলি ভারসাম্য অবস্থা। আজ আমরা একচেটিয়া কারবারে ফার্মের ভারসাম্যের ক্ষেত্রে 2টা শর্ত দেখতে পাই। একটা হলো প্রয়োজনীয় শর্ত আর একটা পর্যাপ্ত শর্ত। কিন্তু কোন অবস্থায় একচেটিয়া কারবারি ভারসাম্য লাভ করবে, কোন অবস্থায় সে, যেখানে তার মুনাফা সর্বাধিক হবে সে অবস্থায় সে সাধারণত ভারসাম্য লাভ করবে। কিন্তু এই ভারসাম্য অর্জনের যে 2টি শর্তের কথা বলা হলো, সেই শর্ত 2টি হলো যে 1 নম্বর শর্ত বা প্রয়োজনীয় শর্ত অনুসারে আমরা কি বলতে পারি যে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে, অর্থাৎ MR = MC, মার্জিনাল রেভিনিউ = মার্জিনাল কস্ট। আর পর্যাপ্ত শর্ত MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে, MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে। এই নিচের দিক থেকে ছেদ করে উপরে ওঠার অর্থ হলো MC রেখার ঢাল গ্রেটার দেন MR রেখার ঢাল। এখন আমরা দেখতে চাই একচেটিয়া কারবারে ফার্ম কিভাবে উৎপাদন ও দাম নির্ধারণ করে অথবা স্বল্পকালে কিভাবে ভারসাম্য লাভ করে। স্বল্পকালে ভারসাম্য অর্জনের ক্ষেত্রে একচেটিয়া কারবারি 3 অবস্থার সম্মুখীন হতে পারে। একচেটিয়া কারবারি অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, একচেটিয়া কারবারি স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, আবার একচেটিয়া কারবারি ক্ষতির সম্মুখীন হতে পারে। তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, তারপরে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, আবার ক্ষতির সম্মুখীন হতে পারে। এই অবস্থায় আমরা এখন চিত্র এঁকে ফার্মের অস্বাভাবিক মুনাফাটা দেখে নিই। অস্বাভাবিক মুনাফা কিভাবে অর্জিত হয়। আমরা জানি মুনাফা মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটাই মুনাফা। মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে, তাহলে মুনাফা সাধারণত পাই দ্বারা প্রকাশ করা হয়। পাই = TR - TC, পাই = TR - TC। মোট আয় থেকে মোট ব্যয়ের বিয়োগফলই হলো মুনাফা। এবার আমরা দেখো ভূমি অক্ষে উৎপাদন পরিমাণ Q
লম্ব অক্ষে রেভিনিউ আর কস্ট অ্যান্ড রেভিনিউ, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ আর লম্ব অক্ষে আয় এবং ব্যয় নির্দেশ করা হলো। এটা হলো একচিটি আকার বারে এআর রেখা, বাম থেকে ডান দিকে নিম্নগামী এআর। এটা হলো এআর রেখা মানে গড়ায় রেখা। এই এআর রেখা আর উলম্ব অক্ষ এর মাঝ বরাবর দিয়ে গমন করে এমআর রেখা। এআর রেখা এবং উলম্ব অক্ষ এর মাঝ বরাবর দিয়ে যায় এমআর রেখা। এটা আমাদের থিওরির মধ্যে আসে, এটাই নিয়ম। এআর রেখা আর লম্ব অক্ষের মাঝখান দিয়ে যায় এমআর রেখা। যখন আমাদের অস্বাভাবিক মুনাফা হবে, আমাদের ব্যাখ্যা করছি আমরা অস্বাভাবিক মুনাফা অবস্থায় ফার্মের ভারসাম্য, অস্বাভাবিক মুনাফা এবং ফার্মের ভারসাম্য। অস্বাভাবিক মুনাফা এবং ফার্মের ভারসাম্য। দেখো, এআর রেখা এর মাঝ বরাবর দিয়ে গমন করলে এমআর রেখা। এবার এই হলো আমাদের এসি রেখা। এসি আমার যখন অস্বাভাবিক লাভ হবে তখন এসি রেখার ভেতরে থাকবে, যখন অস্বাভাবিক ক্ষতি হবে তখন এসি রেখার বাইরে যাবে। আমরা এক এক করে বিষয়গুলো দেখি। এসি রেখার সর্বনিম্ন বিন্দু এখানে এইটা, এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যায় এমসি রেখা। এটাও আমাদের অঙ্কনের বৈশিষ্ট্য। এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যেতে হবে এমসি রেখা, এটা থিওরি। এটাকে এড়ানোর কোনো উপায় নেই। এআর রেখা এর মাঝ আর লম্ব অক্ষের মাঝখান দিয়ে যেমন এমআর রেখা যায়, এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে এমসি রেখা। এখন আমাদের ভারসাম্যের শর্ত কি? 1 নম্বর শর্ত, এমআর ইকুয়াল টু এমসি। কোন বিন্দুতে মিলল? এমআর আর এমসি, এই এমআর রেখা আর এমসি রেখা ধরে নিলাম ই বিন্দুতে মিলিত হলো। এমআর আর এমসি রেখা পরস্পর ই বিন্দুতে মিলিত হলো। ই থেকে লম্ব রেখা অঙ্কন করি উপর নিচে, যা ভূমি অক্ষকে কিউ নট বিন্দুতে ছেদ করে আর এআর রেখাকে এফ বিন্দুতে ছেদ করে। এআর রেখাকে ছেদ করলো এফ বিন্দুতে, আর ধরে নাও এসি রেখাকে ছেদ করলো জি বিন্দুতে। এআর রেখাকে ছেদ করলো এফ বিন্দুতে আর এসি রেখাকে ছেদ করলো জি বিন্দুতে। এইবার আমি জি থেকে লম্ব অক্ষের উপরে একটা লম্ব এবং এফ থেকে লম্ব অক্ষের উপরে আর একটা লম্ব রেখা নিলাম। এইটা পি নট আর এটা হলো পি ওয়ান। ঠিক আছে? তাহলে চিত্রে লম্ব অক্ষে আয় ব্যয়, ভূমি অক্ষে উৎপাদন পরিমাণ নির্দেশ করা হলো। এআর গড়ায় রেখা আর এমআর প্রান্তিকায় রেখা। এসি রেখা এর সর্বনিম্ন বিন্দু দিয়ে গেল এমসি রেখা। এমআর আর এমসি যে বিন্দুতে ছেদ করলো সেটাই হলো ফার্মের ভারসাম্য বিন্দু। এমআর আর এমসি এই বিন্দুতে ছেদ করলো, এটাই হলো ফার্মের ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু দিয়ে উপর নিচে আমি লম্বরেখা অঙ্কন করলাম, যে লম্বরেখা এআরকে এফ বিন্দুতে আর এসিকে জি বিন্দুতে ছেদ করে। আমরা জানি মুনাফা পাই ইকুয়াল টু কি? আমরা জানি মুনাফা পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি। মুনাফা পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি। এখানে টি আর ইকুয়াল টু এ আর ইন্টু কিউ। টি আর ইকুয়াল টু এ আর ইন্টু কিউ। এ আর কতটুকু? দেখো, এ আর হলো এখান থেকে এই পর্যন্ত এফ কিউ নট, এফ কিউ নট ইন্টু কিউ কতটুকু? ও কিউ নট, ও কিউ নট। ভালো করে খেয়াল করি আমরা, এখানে টি আর হলো এফ কিউ নট, ওই এ আর হলো এফ কিউ নট আর উৎপাদন পরিমাণ ও কিউ নট। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল, ও কিউ নট এফ পি নট। টি আর কতটুকু দাঁড়ালো? ও কিউ নট, ও কিউ নট এফ পি নট, এফ পি নট। এই হলো টি আর।
আবার টিসি ইকুয়াল টু টিসি ইকুয়াল টু এসি ইন্টু কিউ। টিসি ইকুয়াল টু এসি ইন্টু কিউ। এসি কতটুকু এখানে দেখা যাক। এসি এই লম্বরেখাটা ভারসাম্য বিন্দু দিয়ে অঙ্কিত লম্বরেখাটা এসি রেখাকে কোন বিন্দুতে ছেদ করলো? জি বিন্দুতে। তাহলে এসি ইকুয়াল টু জি কিউ নট। এসি ইকুয়াল টু জি কিউ নট। জি কিউ নট ইন্টু ও কিউ নট। ও কিউ নট। তাহলে কি হতে পারে? এক্ষেত্রে আমাদের মোট ব্যয় কি দাঁড়ালো? ও কিউ নট জি পিয়ন। ও কিউ নট জি পিয়ন। ও কিউ নট জি পিয়ন। অতএব মুনাফা পাই ইকুয়াল টু, অতএব মুনাফা পাই ইকুয়াল টু টিআর মাইনাস টিসি। টিআর ও কিউ নট এফ পি নট মাইনাস ও কিউ নট জি পিয়ন। ও কিউ নট জি পিয়ন ইকুয়াল টু কি হবে? এটা হলো এফ জি পিয়ন পি নট। এফ জি পিয়ন পি নট দেখা যাচ্ছে না মনে হয়। এফ জি পিয়ন পি নট। এই এফ জি পিয়ন পি নট এটি হলো আমাদের সুপার নরমাল প্রফিট বা অস্বাভাবিক মুনাফা। যে অবস্থায় ফার্মের মোট ব্যয় মোট আয়ের চেয়ে মোট আয় মোট ব্যয়ের চেয়ে বেশি হয়, সেই অবস্থায় ফার্ম যে মুনাফা অর্জন করে তাকে বলা হয় অস্বাভাবিক মুনাফা বা সুপার নরমাল প্রফিট। আমরা এখানে দেখতে পেলাম যে একচেটিয়া কারবারে ফার্ম স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করে ভারসাম্য লাভ করতে পারে। এখন আমরা দেখব স্বল্পকালে একটি ফার্ম কিভাবে ক্ষতি স্বীকার করে ভারসাম্য লাভ করে। স্বল্পকালে একটি ফার্ম কিভাবে ক্ষতি স্বীকার করে ভারসাম্য লাভ করে। ক্ষতি অবস্থায় ফার্মের ভারসাম্য। তাহলে একচেটিয়া কারবারি ক্ষতি অবস্থায় কিভাবে ভারসাম্য লাভ করে সেটা দেখা যাক। আমরা চিত্রটা এঁকে নিই। লম্ব অক্ষে আয় ব্যয়, ভূমি অক্ষে উৎপাদন পরিমাণ। এই অক্ষে কিউ আর সি। এটা হলো এআর রেখা। এর মাঝ বরাবর দিয়ে যাবে কে? এর মাঝ বরাবর দিয়ে যাবে এমআর রেখা। এআর রেখা এর মাঝ বরাবর দিয়ে যায় এমআর রেখা। ঠিক আছে। এইবার এসি রেখাটা মনে করো এই এসি রেখাটা এআর রেখার উপরে থাকবে। এর সর্বনিম্ন বিন্দু কোনটা? এইটা। এবার এখান থেকে এই সর্বনিম্ন বিন্দু দিয়ে গেল এমসি রেখা। এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে। তাহলে কোন বিন্দুতে এমআর আর এমসি পরস্পর সমান? এমআর আর এমসি সমান এই বিন্দুতে। এই বিন্দুটাকে ধরে নিলাম ই। ই বিন্দুতে এমআর আর এমসি পরস্পর সমান। এই বিন্দু থেকে আমি লম্ব অক্ষে একটা লম্ব অঙ্কন করলাম। এই বিন্দু থেকে আমি একটা লম্ব রেখা অঙ্কন করলাম, যা এসি রেখাকে মনে করো এফ বিন্দুতে, এসি রেখাকে এফ বিন্দুতে আর এআর রেখাকে জি বিন্দুতে ছেদ করে।
দেখা যায়। তাহলে আমার এমআর আর এমসি পরস্পর ছেদ করলো ই বিন্দুতে। এই ই বিন্দু থেকে আমি একটি লম্বরেখা অঙ্কন করলাম। এই লম্বরেখাটি এসি রেখাকে এফ বিন্দুতে আর এ আর রেখাকে জি বিন্দুতে এবং ভূমি অক্ষকে কিউ নট বিন্দুতে, ভূমি অক্ষকে কিউ নট বিন্দুতে ছেদ করে। এইবার আমি জি বিন্দু থেকে লম্ব অক্ষের উপরে একটা লম্বরেখা, জি বিন্দু থেকে লম্ব অক্ষের উপরে এবং এফ বিন্দু থেকে লম্ব অক্ষের উপরে আরেকটা লম্বরেখা অঙ্কন করলাম। এটা ধরে নিলাম পি নট, এটা পিয়ন, পি নট এবং পিয়ন। এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাকে আমরা শ্যাডো চিহ্ন দিয়ে দেখালাম। এখন আমরা দেখি এখানে মুনাফা পাই ইকুয়াল টু কত। মুনাফা পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি। চিত্র থেকে দেখা যায় টি আর ইকুয়াল টু এ আর ইন্টু কিউ, টি আর ইকুয়াল টু এ আর ইন্টু কিউ। এখানে আমি লিখলাম টি আর ইকুয়াল টু এ আর ইন্টু কিউ ইকুয়াল টু এ আর কতটুকু, এ আর রেখা, এইটা এ আর রেখা জি কিউ নট ইকুয়াল টু জি কিউ নট ইন্টু কিউ ও কিউ নট। কিউ হলো ও কিউ নট, এটা উৎপাদন পরিমাণ, আর জি কিউ নট হলো গড় আয়। সব মিলে টি আর কতটুকু, টি আর হলো ও কিউ নট জি পি নট, ও কিউ নট জি পি নট, এটা হলো টি আর। আবার টিসি ইকুয়াল টু এসি ইন্টু কিউ, টিসি ইকুয়াল টু এসি ইন্টু কিউ ইকুয়াল টু কি লিখবো, এসি কতটুকু, এফ কিউ নট, বা এখানে বা লিখলাম টিসি ইকুয়াল টু এসির জায়গায় এফ কিউ নট ইন্টু কিউ কতটুকু, ও কিউ নট, ও কিউ নট। তাহলে ও কিউ নট এফ পিয়ন, ও কিউ নট এফ পিয়ন, এটা হলো টিসি। এখন মুনাফা পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি, টি আর মাইনাস টিসি। এখানে টি আর কতটুকু, ও কিউ নট জি পি নট, ও কিউ নট জি পি নট মাইনাস, খেয়াল করে দেখো টি আর কতটুকু, ও কিউ নট জি পি নট মাইনাস টিসি ও কিউ নট এফ পিয়ন। এখানে ও কিউ নট জি পি নট, এখান থেকে এইটুকু হলো তোমার কি, এখান থেকে এইটুকু হলো মোট আয়, আর মোট ব্যয় হলো এই টোটালটা, মোট ব্যয় সমস্তটাই। আমাদের আয় হলো সাদা ক্ষেত্রটা, আর সাদা ক্ষেত্র প্লাস শ্যাডো ক্ষেত্র সব মিলেই হলো ব্যয়। তাহলে ব্যয়ের ক্ষেত্রটা বড়, আয়ের ক্ষেত্রটা ছোট। ছোটটা থেকে বড়টা যদি বিয়োগ দেওয়া হয় তাহলে বিয়োগফল আসে নেগেটিভ, ঋণাত্মক। তাহলে বিয়োগফল কতটুকু, এফ জি পি নট পিয়ন, এফ জি পি নট পিয়ন, এটাই হলো তোমার মুনাফা। এই মুনাফাটা কি মুনাফা, ঋণাত্মক মুনাফা। ঋণাত্মক মুনাফাকে আমরা কি বলবো, লস। এই অবস্থায় ফার্ম যে ভারসাম্য লাভ করলো বা একচেটিয়া কারবারি যে ভারসাম্য লাভ করলো সেটাকে আমরা বলবো অস্বাভাবিক ক্ষতি বা লস বা ঋণাত্মক মুনাফা। ঠিক আছে, তাহলে আমরা দুইটা আলোচনায় দেখলাম একচেটিয়া কারবারি প্রথমে অস্বাভাবিক মুনাফা অর্জন করেছিল, আবার পরবর্তী আলোচনায় দেখলাম একচেটিয়া কারবারি স্বল্পকালে ক্ষতিরও সম্মুখীন হচ্ছে। এখন একচেটিয়া কারবারি কিভাবে স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে সেটা চিত্র এঁকে আমরা ব্যাখ্যা করব। স্বাভাবিক মুনাফা কাকে বলে, যে পরিমাণ মুনাফা না পেলে কোনো উৎপাদক বা বিক্রেতা নিজেকে
উৎপাদন সংশ্লিষ্ট রাখতে রাজি থাকে না, তাকে বলা হয় স্বাভাবিক মুনাফা। এই পরিমাণ মুনাফাকে আমরা জিরো মুনাফা বা শূন্য মুনাফা বলি। এই অবস্থায় মোট আয় মোট ব্যয় পরস্পর সমান হয়ে থাকে। দেখা যাক একচেটিয়া কারবারি কিভাবে স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে। স্বাভাবিক মুনাফা অবস্থায় ফার্মের ভারসাম্য। স্বাভাবিক মুনাফা এবং ফার্মের ভারসাম্য। স্বাভাবিক মুনাফা এবং ফার্মের ভারসাম্য। এবার চিত্র আঁকাটা খুব মনোযোগ দিয়ে দেখো। চিত্রে লম্ব অক্ষে আয় ব্যয় এবং ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ নির্দেশ করা হলো আর সি, আর উৎপাদনের পরিমাণ হলো কিউ। এখানে আমরা মূলবিন্দু 0 লিখলাম। এই এ আর রেখা, চিত্র আঁকাটা খুবই ইম্পর্টেন্ট। এ আর রেখা এর মাঝ বরাবর দিয়ে যাবে এম আর রেখা, এ আর রেখা এর মাঝ বরাবর দিয়ে যাবে এম আর রেখা। খুব খুব ইম্পর্টেন্ট, তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখো। এই আমি আঁকলাম এসি রেখা। এসি রেখা এঁকে নিলাম। এসি রেখা এ আর রেখাকে এই বিন্দুতে স্পর্শ করলো। এই বিন্দুটা আমি ধরে নিলাম ই। ওখান থেকে ভূমি অক্ষের উপরে আমি একটা লম্ব রেখা অঙ্কন করলাম। যে বিন্দুতে এসে মিশলো সেটাকে আমি ধরে নিলাম কিউ নট। যে বিন্দুতে মিশলো সেই বিন্দুটাকে আমি ধরে নিলাম কিউ নট। এইবার এই যে বিন্দুতে এমআর রেখাকে এই যে বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুটা আমি ধরে নিলাম জি বিন্দু। ঠিক আছে। এখানে এসি রেখার সর্বনিম্ন বিন্দু হলো এই আমাদের এমসি রেখা। এই জি বিন্দু দিয়ে যাবে আর এই সর্বনিম্ন বিন্দু দিয়ে উঠবে। এটাই হলো অঙ্কনের বৈশিষ্ট্য। এখানে এমসি রেখা যাবে জি বিন্দু দিয়ে এবং এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে উঠবে। জি বিন্দু দিয়ে গেল এবং এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে উঠল। এইবার আমরা ই বিন্দু থেকে এই লম্ব অক্ষের উপরে একটা লম্ব রেখা অঙ্কন করলাম, যেটা পি নট বিন্দুতে ছেদ করল। ঠিক আছে। এ আর রেখা এর মাঝ বরাবর দিয়ে গেল এম আর রেখা। এবার এসি রেখা অঙ্কন করলাম, যা এ আর রেখাকে ই বিন্দুতে স্পর্শ করলো। এইবার এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যেতে হবে এমসি রেখা, কিন্তু তার আগে আমি ই বিন্দু থেকে ভূমি অক্ষের উপরে একটা লম্ব রেখা এঁকে নিলাম। এই লম্ব রেখা ভূমি অক্ষে কিউ নট বিন্দুতে ছেদ করে আর ওই লম্ব রেখা এমআর রেখাকে জি বিন্দুতে ছেদ করে। এই জি বিন্দু দিয়ে এমসি রেখাকে গমন করে আমরা এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে পাস করে দিলাম। এটাই হলো এমসি রেখা। আর জি বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি হয়, জি বিন্দুতে ভারসাম্যের শর্ত অর্জিত হলো। জি বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি, তাই জি বিন্দু হলো ভারসাম্য বিন্দু। এইবার এখান থেকে যদি আমরা মুনাফাটা বের করি, মুনাফা পাই ইকুয়াল টু টিআর মাইনাস টিসি, বা পাই ইকুয়াল টু, আমরা পাই না লিখে টিআরটা আগে বের করে নিয়ে এখানে টি আর ইকুয়াল টু এ আর ইন্টু কিউ, বা টি আর ইকুয়াল টু এ আর কতটুকু ই কিউ নট ইন্টু ও কিউ নট। তাহলে ও কিউ নট ই পি নট, ও কিউ নট ই পি নট। আবার টিসি ইকুয়াল টু এসি ইন্টু কিউ। এসি কতটুকু, এসিও তাই ই কিউ নট ইন্টু ও কিউ নট। তাহলে ও কিউ নট ই পি নট, ও কিউ নট ই
পি নট। এখন পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি, বা পাই ইকুয়াল টু টি আর কতটুকু, ও কিউ নট ই পি নট মাইনাস ও কিউ নট ই পি নট ইকুয়াল টু 0। জিরো প্রফিট বা শূন্য মুনাফা। শূন্য মুনাফাকে আমরা বলবো স্বাভাবিক মুনাফা। শূন্য মুনাফা হলো স্বাভাবিক মুনাফা, মানে যে অবস্থায় মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হয়, ফার্ম সেই অবস্থায় যে মুনাফা অর্জন করে সেই মুনাফাকে আমরা বলি স্বাভাবিক মুনাফা। অর্থাৎ যে পরিমাণ পারিশ্রমিক না পেলে কোনো উৎপাদক উৎপাদন সংশ্লিষ্ট থাকতে চায় না, সেই পরিমাণ পারিশ্রমিক হলো স্বাভাবিক মুনাফা। তাহলে আজ আমরা বাজারের তৃতীয় ক্লাস করলাম। এই ক্লাসে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একচেটিয়া কারবার নিয়ে আলোচনা করা হলো। এই একচেটিয়া কারবারে কিভাবে ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে, অস্বাভাবিক মুনাফা অর্জন করে এবং ক্ষতির সম্মুখীন হয়ে ভারসাম্য লাভ করে, সেই বিষয়গুলো ব্যাখ্যা করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমাদের ক্লাস আমরা আর দীর্ঘায়িত করব না। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।